আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপে স্বাগতম। আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2025-এর পূর্ণাঙ্গ বিশ্লেষণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এবং তোমরা অনেকেই বলে থাকো ময়মনসিংহ বোর্ডের প্রশ্নটাকে সবসময় একটু বেশি কঠিন হয়। আজকের ক্লাসের বিশ্লেষণ এবং সমাধানটা দেখলে তুমি বুঝতে পারবে আসলে প্রশ্নের প্যাটার্নটা কেমন হয়। সবাই তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন ছিল, কম্পিউটারকে দিয়ে কথা বলানো ও শোনানোর কৌশল কোনটি? আসলে কোনো মেশিনকে দিয়ে কথা বলানো বা শোনানোর কৌশল হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অংশ। তার মানে আমরা বুঝে গেছি এখানে যাই হবে কোনো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড উত্তর হবে। এবং দেখো সেখানে উত্তর হচ্ছে কি স্পিচ বা প্রসেসিং। স্পিচ প্রসেসিং মানে কি? কম্পিউটারকে দিয়ে কথা বলানো ও শোনানোর কৌশল। কম্পিউটার কথা বলবে, কথা শুনে তোমাকে উত্তর দিবে। এর একটা সিম্পল উদাহরণ হতে পারে, ধরো আমরা মোবাইলে যখন আইফোনে সিরির সাথে কথা বলি, এটাও কিন্তু এক প্রকার এই কৃত্রিম বুদ্ধিমত্তার অংশ, ছোটোখাটো। কারণ কেন? সে আমার কথা শুনে আমাকে ভয়েস দিয়ে রিপ্লাই দেয়, ঠিক কিনা? তাহলে এই যে দেখো, এটার উত্তর হবে কোনটা? এটার উত্তর হবে স্পিচ প্রসেসিং। স্পিচ প্রসেসিং হচ্ছে কি কম্পিউটারকে দিয়ে কথা বলানো ও শোনানোর কৌশল। 2 নম্বর প্রশ্নটা দেখি। 2 নম্বর প্রশ্ন হলো কি, জাতীয় পরিচয়পত্র তৈরিতে নিচের কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? জাতীয় পরিচয়পত্র তৈরিতে আমরা জানি সবাই বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহৃত হয়। বায়োমেট্রিক্স পদ্ধতি আমরা জানি ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, আমাদের হ্যান্ড জিওমেট্রি আছে, আইরিশ বা রেটিনা স্ক্যান। তার মানে এটা থেকে বুঝে গেলাম আমরা যে কোনো ধরনের পরিচয়পত্র বলো, আইডেন্টিটি নির্ধারণ বলো, এগুলাতে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে কোন পদ্ধতি? বায়োমেট্রিক্স পদ্ধতি। এবার দেখো 3 নম্বর প্রশ্ন, কৃষিক্ষেত্রে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ব্যবহারে। কৃষিক্ষেত্রে যখন আমরা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ব্যবহার করি তখন আসলে জীব বৈচিত্র্যের উদ্ভব হয়, অর্থনৈতিক উন্নয়ন হবে। দেশীয় প্রজাতির বিলুপ্ত হবে, এটা উত্তর হবে না। উত্তর হবে কি জীব বৈচিত্র্য উদ্ভব হবে, অর্থনৈতিক উন্নয়ন হবে। উত্তর হবে 1 আর 2। তাহলে পরের প্রশ্নে আসি। উদ্দীপকটি পড়ো, 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। 4 ও 5 নম্বর প্রশ্ন কি? ডক্টর আহনাফ একজন যকৃত ক্যান্সারের রোগীকে তরল নাইট্রোজেন ব্যবহার করে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেন। তাহলে ডাক্তার আহনাফ যে কথাটা কাজটা করেছেন, তরল নাইট্রোজেন দিয়ে চিকিৎসা পদ্ধতি, এখান থেকে আমরা বুঝে গেলাম এটা ক্রায়ো সার্জারি। পরের পার্টে কি বলেছে দেখো, সফল অপারেশন সম্পন্ন করার লক্ষ্যে তিনি কম্পিউটার নিয়ন্ত্রিত কৃত্রিম পরিবেশের মাধ্যমে, কম্পিউটার নিয়ন্ত্রিত কৃত্রিম পরিবেশ, তাইলে বুঝে ফেলতে হবে এটা ভার্চুয়াল রিয়েলিটি, এবং অভিজ্ঞতা অর্জন করেন। ওই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন। তাহলে প্রথমে দেখো উদ্দীপকে উল্লেখিত চিকিৎসা পদ্ধতি কোনটি? উদ্দীপকে উল্লেখিত চিকিৎসা পদ্ধতি অবশ্যই ক্রায়ো সার্জারি, যেহেতু সে তরল নাইট্রোজেন উল্লেখ করেছে। তরল নাইট্রোজেন ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। এরপরের প্রশ্ন দেখো, এরপরের প্রশ্ন ছিল অভিজ্ঞতা অর্জনে ব্যবহৃত সিস্টেমটি। কারণ সে যে ডাক্তার সাহেব যিনি অভিজ্ঞতাটা অর্জন করেছেন, এটা ছিল ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে অভিজ্ঞতা অর্জন। তাহলে অভিজ্ঞতা অর্জনে ব্যবহৃত সিস্টেমটি অতিরিক্ত ব্যবহারের ফলে কি কি হতে পারে? অতিরিক্ত ব্যবহারের ফলে আমাদের অবশ্য মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলতে পারি। বাস্তব নয় বাস্তবের মতো এমন কিছু দেখলে আমাদের মনুষ্যত্বহীনতা ঘটে। এরপরে হচ্ছে বাস্তবতা বিবর্জিত, এটা তো আসলে বাস্তব নয়। তারপরে হচ্ছে কি স্বাস্থ্যহীনতার সম্মুখীন হতে পারে, যে কোনো প্রযুক্তি আমাদের স্বাস্থ্যের জন্য আসলেই ক্ষতিকর। এবং 3D তো আরও বেশি। তাহলে এখান থেকে বোঝা গেল এই উত্তর হবে 1, 2, 3, তিনোটাই। আচ্ছা, পরের প্রশ্ন দেখি। 6 নম্বর প্রশ্ন, কোন প্রজন্মের মোবাইল ফোনের নেটওয়ার্ক ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব? 4টা ডাব্লিউ মানে কি? এই যে 4টা ডাব্লিউ মানে হচ্ছে, এটার পূর্ণরূপটাও শিখে রাখবা, ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব। এই যে 4টা ডাব্লিউ মানে হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব। এটা কোন প্রজন্মের বৈশিষ্ট্য? এটা হচ্ছে পুরো পৃথিবীব্যাপী দেখো তারবিহীন নেটওয়ার্ক বোঝাচ্ছে আর কি। এটা হচ্ছে 5ম প্রজন্মের বৈশিষ্ট্য। এটা হচ্ছে কি 5ম প্রজন্মের বৈশিষ্ট্য। তোমাদের পরীক্ষা আসতে পারে জ্ঞানমূলকে 4টা ডাব্লিউর পূর্ণরূপ কি। ঠিক আছে, তাহলে কি বলবো? ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব। ওকে, এবার পরের প্রশ্ন দেখো 7 নাম্বার, ইউনিকাস্ট ডাটা ডিস্ট্রিবিউশন মোড কোনটি? ইউনিকাস্ট ডাটা ডিস্ট্রিবিউশন মানে কি? পয়েন্ট থেকে পয়েন্টে যোগাযোগ, প্রেরক একজন প্রাপক একজন। তাহলে সেটা কোন ক্ষেত্রে হয়? মোবাইল ফোনে হতে পারে, ওই যে ওয়াকি টকিতে হতে পারে। তাহলে এখানে অপশনে কি আছে দেখো, অপশনে এই যে ওয়াকি টকি ট্রান্সমিশন আছে, উত্তর হবে কি ওয়াকি টকি। মোবাইল ফোন থাকলে উত্তর মোবাইল ফোনও হতো, ঠিক কিনা? কারণ হচ্ছে এগুলো হচ্ছে ইউনিকাস্ট মোডের উদাহরণ। এবার দেখো পরের প্রশ্নে আসি। 7 নাম্বার 8 নাম্বার, একটি চ্যানেলের মধ্য দিয়ে 5 সেকেন্ডে 50,000 বিট ডাটা ট্রান্সমিটার। ময়মনসিংহ বোর্ড 2025-এ এই প্রশ্নটার কোনো অপশন উত্তরে ছিল না। তাহলে কিভাবে ছিল না সেটা একটু দেখো। এই একটা নাম্বার সবাই পাবা। কিভাবে পাবা দেখো, 5 সেকেন্ডে 50,000 বিট, এবং বলা হয়েছে ব্যান্ডউইথ কত? ব্যান্ডউইথ মানে কি? বিট পার সেকেন্ড, অর্থাৎ বিট ডিভাইডেড বাই সেকেন্ড। বিট কত? বিট হচ্ছে 50,000। বিট হচ্ছে এই যে 50,000 হচ্ছে বিট। তাহলে সেকেন্ড কত? সেকেন্ড হচ্ছে 5। তাহলে 5 দিয়ে 50,000কে ভাগ করলে কত হয়? 10,000 বিপিএস। স্মল হাতের বি হবে এখানে, কেবিপিএস উত্তর হবে না, এমবিপিএস হবে না।
জিবিপিএস হবে না, এখানে বাইট বড় হাতের বি দিয়ে দিয়েছে, এটা উত্তর হবে না। সুতরাং এইটা হচ্ছে কি 10,000 বিপিএস বিট পার সেকেন্ড, এটা সবাই নাম্বার পাবে ময়মনসিংহ বোর্ডে যারা পরীক্ষা দিয়েছেন। এক নাম্বারটা সবাই পাবেন, কারণ যখন কোনো প্রশ্ন ভুল থাকে, টাইপিং ভুল হয়, তখন এটা ওপেন করে দেওয়া হয়। ওপেন মানে কি, যে উত্তর করেছে সেও নাম্বার পাবে, যে উত্তর করে নাই সেও নাম্বার পাবে, ঠিক আছে? তার মানে পরীক্ষায় অংশগ্রহণ করলে নাম্বারটা পাবেন। আচ্ছা, এবার পরের প্রশ্ন আসেন, 9 নম্বর প্রশ্ন। উদ্দীপকটি পড়ো, 9 ও 10 নম্বর প্রশ্নের উত্তর দাও। আইসিটি শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে প্যাঁচানো তার দিয়ে যুক্ত করে একটি নেটওয়ার্কে স্থাপন করেন। প্যাঁচানো তার দিয়ে যুক্ত করে একটি নেটওয়ার্কে স্থাপন করেছে। পরবর্তীতে তিনি বিশেষভাবে পরিশুদ্ধ কাচের তৈরি কেবল ব্যবহারের সিদ্ধান্ত নেন। কাচের তৈরি কেবল মানে কি? অপটিক্যাল ফাইবার। প্রথমে তিনি একটা প্যাঁচানো তার দিয়ে কী করেছে? নেটওয়ার্ক করেছে। তাহলে বলা হয়েছে কি উদ্দীপকে কোন ধরনের নেটওয়ার্কে স্থাপিত হয়েছে? অবশ্যই ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমরা সবাই জানি সকল কম্পিউটারকে একটা ল্যাবের যখন পেঁচানো তার দিয়ে কিসের অন্তর্ভুক্ত করে? নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করে, তখন এটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। উত্তর হবে ল্যান। এবং পরের প্রশ্নটা কি বলেছে? পরের প্রশ্নে দেখেন, এই তিনি শিক্ষকের সিদ্ধান্তের ফলে নেটওয়ার্কে, ওই যে উনি নতুনভাবে সিদ্ধান্ত নিছে, উনি কিসের তার ব্যবহার করবেন? কাচের তৈরি। কাচের তৈরি কেবল মানে কি? অপটিক্যাল ফাইবার। তাহলে অপটিক্যাল ফাইবারের হলে অবশ্যই শক্তির অপচয় কম হবে। ডেটা বিদ্যুৎ চম্বক প্রভাব মুক্ত, কারণ অপটিক্যাল ফাইবার হচ্ছে কি বিদ্যুৎ চম্বক প্রভাব মুক্ত কেবল। তাহলে কিন্তু ইনস্টলেশন ব্যয় কম হবে, এটা না, কারণ অপটিক্যাল ফাইবারে কিন্তু ইনস্টলেশন ব্যয় আছে। সুতরাং উত্তর হবে কি 1 আর 2, ঠিক আছে? এবার 11 নম্বর প্রশ্নটা দেখো, এর সমকক্ষ মান কোনটি? তাহলে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, এর সমকক্ষ মান, তার মানে অক্টাল হয় কিনা আমরা দেখবো। অক্টাল কিভাবে? 3 বিট। 3 বিট, এখানে যেহেতু 3 বিট নাই, একটা জিরো দিতে হবে। 3 বিট, তাহলে 101 মানে 5, 101 মানে 5.2। এটা খুবই সহজ প্রশ্ন ছিল। এই যে অপশন ক তে উত্তরটা দেওয়া আছে 55.2 অক্টাল, ঠিক আছে? এবার পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন হচ্ছে কোন ডিভাইস ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে? আমরা সবাই জানি ম্যাক অ্যাড্রেস ব্যবহার করা হচ্ছে সুইচ। সুইচ ম্যাক অ্যাড্রেস কন্ট্রোল, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস, অর্থাৎ ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে টার্গেট পোর্টে ডাটা প্রেরণ করে। তাহলে এটা উত্তর হবে কি? উত্তর হবে সুইচ, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস, অর্থাৎ ম্যাক অ্যাড্রেস। আচ্ছা, 13 নম্বর, 2 ইনপুটের কোনো গেটে ইনপুট দুটি ভিন্ন হলে আউটপুট 1 হয়। 2 ইনপুটের কোনো গেটে ইনপুট দুইটি ভিন্ন হলে আউটপুট 1 হয়। সিম্পল হিসাব, এক্সর গেট। কীভাবে স্যার একটু বুঝাই বলেন? এক্সর গেটে কি হয়? দুইটা 0 হলেও ফলাফল 0, দুইটা 1 হলেও ফলাফল 0। তার মানে কি ইনপুট একই, ইনপুট একই হলে 0। এখন ইনপুট হচ্ছে কি দুটি ভিন্ন। এই যে দেখবে এক্সর গেটে 0 আর 1 হলেও ফলাফল 1 হয়, 1 আর 0 হলেও ফলাফল 1 হয়। তার মানে কি ইনপুট দুইটা ভিন্ন, 0 আর 1, 1 আর 0, দুইটা ভিন্ন হলে ফলাফল সে কি হচ্ছে? 1 হচ্ছে। এবং এটাই বলা হয়েছে ইনপুট দুইটি ভিন্ন হলে আউটপুট কি হয়? 1 হয়। এবং এটা কোন গেটের বলো? এটা হচ্ছে এক্সর গেট, ঠিক আছে? আচ্ছা, পরে এবার 15 নম্বর প্রশ্নটা দেখি। 15 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? উদ্দীপকটি দেখো এবং এফ এর সরলীকৃত মান নির্ণয় করো। তাহলে উদ্দীপকটা আমরা একটু প্রথমে দেখি। উদ্দীপকে কি আছে? এ আছে। তাহলে এ, এখান থেকে আসলো এ, তারপরে এখানে আছে হচ্ছে এ নর বি। ফাইন, এ নর বি। তাহলে এ এক্সর এ নর বি, এটাই হচ্ছে উদ্দীপক। এবার দেখো এক্সর গেটের সূত্র কি? এর সাথে একবার বি নট হবে, আর একবার এর সাথে কি হবে? এ নটের সাথে কি হবে? বি হবে। তাহলে দেখো সূত্রটা কি দাঁড়ালো? একবার এর সাথে বি নট, এর সাথে বি হচ্ছে এখানে এ নর বি হলো বি, বি নট, ঠিক কিনা? প্লাস এবার কে আসবে? এ নটের সাথে হচ্ছে কি বি, এ নটের সাথে বি হচ্ছে কে? এ নর বি, এটাই হলো এখানে বি। তাহলে কাটা গেলে, এই যে কাটা যখন যাবে তখন কি দাঁড়ালো? এর সাথে এ অর বি আছে, আর এখানে এ নটের সাথে মর্গানের ল অ্যাপ্লাই করলে এ নট বি নট আছে। তাহলে দেখো এর সাথে যখন এ অর বি করবো, এ নিব, এর সাথে গুণ করলে এ অর বি, তারপরে এখানে কি হবে? এখানে হচ্ছে দুইটা এ নট যখন একসাথে হবে তাহলে এ নট বি নট হবে। এবার দেখো এখান থেকে এ কমন যাবে, এ কমন যাইলে কি হবে? 1 অর বি হবে, প্লাস এ নট বি নট। এবার 1 এর সাথে যা অর করি ফলাফল হবে 1 এ অর এ নট বি নট। এবার এটা সূত্র আমরা জানি বিভাজন উপপাদ্য, এর সাথে একবার এ নট হবে, আরেকবার কি এর সাথে বি নট হবে, ঠিক আছে? এটা সমান কি হবে? এটা সমান 1 হবে, 1 হলে এ অর বি নট। উত্তর হবে কি? এ অর বি নট, এটাই হবে উত্তর। তাহলে আবার একটু ভালো করে খেয়াল করো। প্রথমে দেখো এখানে এ আছে, এর সাথে একজোড় আকারে আছে হচ্ছে কি এন অর বি। ফাইন। এবার দেখো একজোড় আকারে যখন সূত্রটা থাকে তখন আমরা এটা পুরাটাকে বি ধরবো, এটাকে পুরাটাকে এ ধরবো। তাহলে এর সাথে বি নট, তাহলে আগে থেকেই তো বি নট মানে কি? বি মানে কি?
নর গেট, এর উপরে আরেকটা বার আসবে। আবার এ নটের সাথে বি, এই যে বি এখানে বোঝাই যাচ্ছে, এটা হচ্ছে নর। তারপরে আমরা ক্যালকুলেশন করলাম সুন্দর করে, বারে বারে কাটা যাবে, এর সাথে এ প্লাস বি, অর্থাৎ এ নটের সাথে বি নট। তারপরে আমরা দেখলাম কি এর সাথে একে গুণ করলে আসলে একটা এই লিখা যায়, তারপরে এ বি, আর এখানে এ নট দুইবার আছে, একবার নিব এ নট বি নট। তাইলে এ কমন নিলে ওয়ান অর বি, আর এখানে এ নট বি নট। এখানে দেখো ভালো করে, ওয়ানের সাথে যাই অর করি ফলাফল হবে ওয়ান, এ অর এ নট বি নট। এবার বিভাজন উপপাদ্য, এর সাথে একবার এ নট হবে, আরেকবার এর সাথে বি নট হবে, তাহলে এ অর বি নট। এটাই ছিল 15 নম্বর। এবার 16 নম্বর প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো। 16 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, এক্সর গেটের স্থলে কোন গেট বসালে আউটপুট 1 হবে। এক্সর গেটের স্থলে কোন গেট বসালে, এখানে দেখো প্রথমে আছে এন্ড গেট, ফাইন, আমরা এন্ড গেট বসাই। তাহলে এখানে যদি আমরা এন্ড গেট বসাই, এই যে এন্ড গেট, এই জায়গায় যদি আমরা এন্ড গেট বসাই, তাহলে কি দাঁড়ালো, এখান থেকে আসবে এন্ড গেট আর এ নর বি, ফাইন, এ এন্ড গেট এ নর বি। তাহলে এখান থেকে কি আসে দেখো, এখান থেকে যে জিনিসটা আসে সেটা হলো এর সাথে মর্গানের ল অ্যাপ্লাই করো, এই যে এটা। তাহলে এর সাথে এ নটকে গুণ করলে আলটিমেটলি জিরো আসে, জিরোই আসে এন্ড গেট বসালে। তাহলে আমরা একটা জিনিস বুঝে গেলাম, এন্ড গেট বসালে যদি জিরো আসে, ন্যান্ড গেট বসালে মাস্ট 1 আসবে, এটা শিওর, কারণ অ্যান্ডের বিপরীত কি ন্যান্ড। তাহলে এখান থেকে তুমি উত্তরটা করে ফেলতে পারবে, অ্যান্ড গেট বসাইছি জিরো আসছে, তার মানে শিওর ন্যান্ড গেট বসালে কি আসবে, 1 আসবে। তাহলে একটু প্রমাণ দিকে আসলে ন্যান্ড গেট বসালে কি হয়, এই যে এখানে যদি ন্যান্ড গেট বসে, এটার অবস্থা হবে এরকম, ঠিক কিনা, এটার অবস্থা এরকম হবে না, অ্যান্ডের উপরে বার। তাহলে এটাতে যদি মর্গানের ল অ্যাপ্লাই করি, তাহলে কি দাঁড়ায়, এ বার ভাগ হয়ে যাবে, অ্যান্ড হয়ে যাবে, এটা হচ্ছে এই যে অ্যান্ড অর হয়ে গেল, এই যে এখানে বার ভাগ কাটাকাটি, ফাইনালি এখানে কি রইল, এ নট অর এ অর বি। তাহলে এ নট আর এর সমান 1, অর বি সুতরাং 1। তার মানে দেখছো ন্যান্ড গেট বসালে 1 আসে, কিন্তু আমরা টেকনিক্যালিও বুঝে গিয়েছিলাম যেহেতু অ্যান্ড বসালে 0 আসে, ন্যান্ড বসালে কি আসবে, 1 আসবে। তাহলে এটাই ছিল, এইখানে উত্তর হবে কোনটা, ন্যান্ড গেট। অ্যান্ড বসালে আসবে 0, ন্যান্ড বসালে আসবে হলো কি আউটপুট 1। এবার পরের প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্নটা। 17 নম্বর প্রশ্নটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের একটি স্ট্রিংয়ের দৈর্ঘ্য বের করার জন্য। স্ট্রিংয়ের দৈর্ঘ্য মানে স্ট্রিং লেন্থ, স্ট্রিং লেন্থ এখানে সরাসরি লিখাই আছে স্ট্রিং লেন্থ, সুতরাং উত্তর হবে স্ট্রিং লেন্থ। এবার দেখো পরের প্রশ্ন 18 নম্বর, HTML এ কোন এলিমেন্টের মাধ্যমে অন্য এলিমেন্টের অংশ নির্বাচন করা যায়। এটা হচ্ছে স্পান এলিমেন্ট, এগুলো আমি আমার বেসিক ক্লাসে পড়াইছি। স্পান এলিমেন্ট এর মাধ্যমে আমরা একটি অংশ নির্বাচন করা যায়। যেমন স্যার, যেমন এই লাইনের এই অংশটাকে আমি নির্বাচন করে ব্ল্যাক বা কালার করতে চাচ্ছি, বা এটা দেখো এক সবুজ কালার আছে, আমি চাচ্ছি লাল কালার করতে, তাহলে তুমি এখানে স্পান স্টাইল দিয়ে কালার রেড দিয়ে সিলেক্ট করা যায়। তাহলে দৈর্ঘ্য এই যে অন্য এলিমেন্টের অংশ নির্বাচনের জন্য আসলে যে ট্যাগটা ব্যবহৃত হয় সেটা হলো স্পান, ঠিক আছে, এটা যাতে মাথায় থাকে। ওকে, 19 নম্বর প্রশ্ন, টেবিল বর্ডার থেকে ডেটার দূরত্ব নির্ধারণের অ্যাট্রিবিউট। টেবিল বর্ডার থেকে ডেটা, টেবিল বর্ডার, এই যে ধরো একটা বর্ডার আছে, এখানে ডাটাটা হচ্ছে এখানে আইসিটি, বর্ডারের সাথে ডেটার যত দূরত্ব বাড়বে এগুলো হলো সেলফ অ্যাডিং। বর্ডারের সাথে ডেটার দূরত্ব, এটা হচ্ছে সেলফ অ্যাডিং। আর যখন সেলের মধ্যে স্পেস হবে, এই যে সেলগুলোর মধ্যে স্পেস তৈরি হবে, তখন এগুলোকে বলা হয় সেল স্পেসিং। আর বর্ডারের সাথে যখন ডেটার দূরত্ব বাড়বে তখন এটাকে বলা হবে সেল প্যাডিং। এটা যাতে মাথায় রাখা, উত্তরটা হবে কি সেল প্যাডিং। এবার দেখো 20 নম্বর প্রশ্নটা, 20 এবং 21, সুভাষ HTML কোড দিয়ে ASSC.jpg নামের একটি ফাইল যুক্ত করে ওয়েব পেজ তৈরি করে। পরবর্তীতে ওয়েব পেজটি সবাইকে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। তাহলে দেখো উদ্দীপকের ফাইলটির জন্য আবশ্যকীয় অ্যাট্রিবিউট কোনটি, এটা যেহেতু ছবি, ছবির জন্য আবশ্যকীয় অ্যাট্রিবিউট বললেই অবশ্যই এই যে ইমেজ সোর্স, ইমেজ সোর্স IMG SRC, কারণ হচ্ছে কি ছবিটাকে তো আগে আপলোড করতে হবে, তারপরে না কথা, তাহলে সোর্স, ইমেজ সোর্সের SRCটাই হচ্ছে কি ছবিটাকে আপলোড করার অ্যাট্রিবিউট এবং সবচেয়ে আবশ্যকীয় অ্যাট্রিবিউট। ওকে, পরের প্রশ্নে আসি, সুভাষের গৃহীত পদক্ষেপ সমূহ কি। সুভাষের গৃহীত পদক্ষেপ কি, সুভাষ পাবলিক আইপির ব্যবহার। এখানে আসলে দেখেন গৃহীত পদক্ষেপ মানে সে পরবর্তীতে ওয়েব পেজটি সবাইকে প্রদর্শনের জন্য পদক্ষেপ গ্রহণ করে। তুমি কখন সবাইকে প্রদর্শন করতে পারবা, যখন তোমার পাবলিক আইপি অ্যাড্রেস নিবা, তারপর হচ্ছে তুমি ওয়েব পেজকে হোস্টিং করবা, ডোমেইন নেম রেজিস্ট্রেশন করবা, তাহলেই তো তুমি দেখাইতে পারবা। তাহলে উত্তর হবে 1, 2, 3, ঠিক আছে। এবার পরের প্রশ্ন আসি 22 নম্বর, এই যে IEEE কর্তৃক কোন প্রোগ্রামিং ভাষা সর্বশ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটা মেবি 2018 সালের দিকে স্বীকৃতি পেয়েছে পাইথন প্রোগ্রামিং। পাইথন, এই যে পাইথন প্রোগ্রামিংটা 2018 সালের দিকে কি শ্রেষ্ঠ প্রোগ্রামিং হিসেবে কি পেয়েছে, প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। এবার 23 নম্বর ও 24 নম্বর প্রশ্নটা দেখো। 23 নম্বর প্রশ্নটা দেখো,
এখানে এটা বুঝতে হবে আগে, এটা অনেকে ভুল মনে করে, ভুল না। এটা মানে কি এক্স স্ল্যাশ সমান 20, এই কথাটার মানে কি? এটা সমান হচ্ছে কি আসলে এক্স সমান এক্স ডিভাইডেড বাই 20। কথা বুঝতে পারছি? তাহলে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 100, তাহলে 100 ডিভাইডেড বাই 20, এখান থেকে উত্তর আসবে কত? 5। এবার বলা হয়েছে পাও এক্স কমা 2, পাও এক্স কমা 2 মানে আসলে 5 এর উপর স্কোয়ার, এটাকে এভাবে লেখা হয় পাও এক্স কমা 2। এক্স এর মান আসলো কত? 5, 5 স্কোয়ার 5 5 25, উত্তর হবে 25। ভালো করে খেয়াল করো, প্রথমে এখানে এক্স এর মান 100, 100 ডিভাইডেড বাই 20, 100 ডিভাইডেড বাই 20, এখান থেকে 5 আসলো, 5 এর উপর স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার মানে কি আসবে? 5 স্কোয়ার মানে আসবে হচ্ছে 25। এবার পরবর্তী প্রশ্নটা দেখো, উদ্দীপকের কোডে আবশ্যকীয় হেডার ফাইল কি? একটা প্রোগ্রামিং লিখতে আবশ্যকীয় হেডার ফাইল প্রথমে আমরা সবাই জানি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট stdio.h লিখতে হবে। এবং এখানে mat.h লাগবে কিনা দেখো, অবশ্যই লাগবে mat.h। কারণ কেন? এখানে ম্যাথমেটিক্যাল ফাংশন পাওয়ারের ব্যবহার হয়েছে। ম্যাথমেটিক্যাল ফাংশন যেগুলো আছে পাওয়ার স্কয়ারটি, এগুলো যখন আমরা ব্যবহার করি তখন আমরা কি ইউজ করি? হেডার ফাইল হিসেবে mat.h ইউজ করি। সুতরাং নিশ্চিত এখানে আমাকে অবশ্যই stdio.h mat.h এগুলো অবশ্যই লাগবে, এবং উত্তর হবে 1 ঠিক আছে। এবার পরবর্তী প্রশ্ন আসো, ডাবল ডাটা টাইপ মেমোরিতে কত বাইট মেমোরি দখল করে? ডাবল ডাটা টাইপ মেমোরিতে অবশ্যই 8 বাইট মেমোরি দখল করে, ঠিক আছে। 8 বাইট অথবা কি 64 বিট, ঠিক আছে। এটা হচ্ছে ডাবল ডাটা টাইপ মেমোরিতে দখল করে। তাহলে এভাবে আমরা প্রত্যেকটা প্রশ্নের বিশ্লেষণ সহ প্রতিটা বোর্ডের সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা যারা আইসিটি অ্যাসিস্ট্যান্টে নতুন, তোমরা চাইলে আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজ ফলো দিয়ে রাখতে পারো। আমি তোমাকে কথা দিচ্ছি আইসিটি অ্যাসিস্ট্যান্টের বইগুলো পড়ো, কারণ আমাদের বইতে প্রত্যেকটা অধ্যায়তে বেসিকের সাথে 40 থেকে 45টা করে সিকিউ উত্তর সহ সমাধান করে দেওয়া আছে, যেগুলো পড়ে গেলে তোমার জন্য এনাফ। এবং এমসিকিউ এভাবে ব্যাখ্যা করে করে দেওয়া আছে প্রত্যেকটা বোর্ডের। তাহলে তুমি যদি এগুলো পড়ো, তোমার আর কোনো বই লাগবে না, এবং নিশ্চিত তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। আর আইসিটি অ্যাসিস্ট্যান্টে যদি বেসিক ক্লিয়ার করতে চাও, আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচ আছে আমাদের চট্টগ্রাম চকবাজার, তুমি চাইলে ভর্তি হয়ে ক্লাস করতে পারো ইনশাল্লাহ। এরকম চমৎকার চমৎকার ক্লাস নিয়ে দেখা হচ্ছে ক্লাসে। আসসালামু আলাইকুম।